আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা সহ ভারতে বাংলাদেশ বিরোধী কর্মসূচির প্রতিবাদ, ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ। বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ, বিদেশি কূটনীতিকদের কাছে প্রকৃত চিত্র তুলে ধরলেন উপদেষ্টা। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব। রাজধানীর ঝিলপাড় সড়কে রোলার কোস্টার ফিলিং, হাতির ঝিল প্রকল্পের আওতায় থাকায় কাজ করা যায়নি বলছে ডিএনসিসি। যাতায়াতে আমার জীবন একবারই শেষ, কারণ এত ভাঙা, এত পেরেশানি। দৈনিক আপনার একটা দুর্ঘটনা আছেই। টেন্ডার প্রসেসের মাধ্যমে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে কাজটি সম্পন্ন করব। অলটুগেদার আশা করছি আমরা 2 মাসের মধ্যে স্টার্ট করতে পারবো কাজটি। এখনো কর রেয়াত পাচ্ছে আওয়ামী সরকারের সুবিধাভোগী কয়েকটি শিল্প প্রতিষ্ঠান, সংস্কার বাস্তবায়ন হলে অন্তত 1% বাড়বে রাজস্ব। পাবনায় ধর্ষণ মামলা তুলে না নেয়ায় বাদীকে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, তদন্তে জানা যাবে প্রকৃত ঘটনা বলছে পুলিশ। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা, লেবাননে 11 জনের মৃত্যু, যুদ্ধবিরতি ভাঙার জন্য একে অপরকে দোষারোপ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। অভিযোগ করেন, পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের দোসরদের পক্ষে কাজ করছে ভারত। তাদের যে কোনো পদক্ষেপের জবাব দিতে বাংলাদেশের জনগণ প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি সংগঠন সন্ধ্যার পর থেকেই বিক্ষোভে নামে। হাইকমিশনের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলার ঘটনায় ক্ষোভ জানায় ছাত্ররা। বাংলাদেশের পতাকা অবমাননার সময় প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করা হয়। তারা বলেন, ভারত সরকার উস্কানিমূলক আচরণ করছে। বাংলাদেশের সম্প্রীতি আগে যেমন বজায় ছিল, এখন আরো তার চাইতে বেশি বন্ধন সুদৃঢ় হয়েছে। কেউ যেন আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে না তাকায়। আমাদের বিপ্লব কিভাবে রক্ষা করতে হয় আবু সাইদ আমাদের দেখিয়ে দিয়েছে। এখনো যারা দেশের বাইরে থেকে দেশের উপরে দাদাগিরি ফলাতে চান, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের জনগণ আপনাদের দাদাগিরি মেনে নেবে না। আজকে দেখুন, মালদ্বীপ আপনাদের সাথে নাই, শ্রীলঙ্কা আপনাদের সাথে নাই, নেপাল আপনাদের সাথে নাই। নেপালের বেশিরভাগ মানুষ হিন্দু, তারপরে তারা আপনাদের সাথে নাই। সময় থাকতে আপনাদের অপরাধ, আপনাদের ভুল বুঝে নিন। বক্তারা অভিযোগ করেন, পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচারের দোসরদের পক্ষে কাজ করছে ভারত। এ সময় তারা বাংলাদেশকে কোনো ধরনের খেলায় মেতে না ওঠার পরামর্শ দেন। তারা ভিসা বন্ধ করে দিবে, চিকিৎসা বন্ধ করে দিবে, খাবার আমদানি রপ্তানি বন্ধ করে দিবে। আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মরে যাই, আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করব। আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয়। যে দিল্লিতে খুনি নয়, সে দিল্লির সাথে কোনো বন্ধুত্ব নয়। ভারত আমাদেরকে যেভাবে উস্কানি দেখ, আমরা কোনো উস্কানিতে পা দিব না। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে চায়, কিন্তু বাংলার ছাত্র জনতা প্রস্তুত আছে। এই কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের ছাত্র জনতা। সংখ্যালঘু নিয়ে কোনো রাজনীতি করবেন না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বাংলাদেশি দূতাবাসে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানায় তারা। সেই সাথে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিক্ষোভকারীরা।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সন্ধ্যায় নগরীর ১৬শহর রেল স্টেশনে বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে ভারত। আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আমাদের দেশে তৎপরতা চালাচ্ছে, যেন এই ২৪শে যারা রাজপথে এসে রক্ত দিয়ে এদেশকে নতুনভাবে পুনর্গঠন করার চেষ্টা করছে তাদেরকে ব্যাহত করা যায়। রংপুরে বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। ভারত যদি ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে বাংলাদেশের সকল ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তারা। আপনাকে জায়গা দিয়ে ক্ষান্ত হয় নাই, এই দেশের ২৪শের বিপ্লবকে প্রতিবিপ্লবে পরিণত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করার চেষ্টা করছে। প্রয়োজনে আবার রক্ত দেব রাজপথে, তারপরে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে। বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় ভারতীয় সকল পণ্য বয়কটের ডাক দেন তারা। বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে ভারতীয় আগ্রাসন রোধ করার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত যদি হয় আমরা সেটা মেনে নিতে প্রস্তুত। বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটেও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা। রাতে সরকারি আজিজুল হক কলেজ থেকে মশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে মশাল মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদ জানানো হয়। খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে পরে বাংলাদেশ ব্যাংক মোড়ে যায় তারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এর আগে উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন। সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ হেলমেট পরে পুলিশের উপস্থিতিতে হাইকমিশনে ব্যাপক হামলা চালায় শত শত হিন্দুত্ববাদী জঙ্গি। এ সময় ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। এদিকে বেনাপোল পেট্রাপোল সীমান্ত ঘেরাও কর্মসূচি পালন করেছে বিজেপি নেতৃত্বাধীন সনাতনী ঐক্য মঞ্চ। এ সময় মুসলমানদের বয়কটের পাশাপাশি তাদের উপর হামলারও নির্দেশ দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার স্থানীয় সময় দুপুরে আগরতলা অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হঠাৎই হামলা চালানো হয়। মুখোশ হেলমেট পরে গেরুয়া পোশাকধারী শত শত হামলাকারী পুলিশের উপস্থিতিতে তাণ্ডব চালায় পুরো সহকারী হাইকমিশন প্রাঙ্গণে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীদের হামলায় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা, ভেঙে ফেলা হয় স্থাপনার বিভিন্ন অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী সদস্যদের। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হামলাকারীদের সংঘর্ষ হয়। এদিকে বাংলাদেশ সীমান্তের বেনাপোল পেট্রাপোল অংশে ব্যাপক সমাবেশ করে বিজেপি নেতৃত্বাধীন সনাতনী ঐক্যমঞ্চ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পেট্রাপোল বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল হয়। এ সময় বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিল থেকে। হুমকি দেওয়া হয় মুসলমানদের উপর হামলারও। ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এর আগে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে একাধিকবার হামলা এবং ঘেরাওয়ের চেষ্টা করা হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
বিধানসভায় বাংলাদেশ নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে জাতিসংঘের সাথে আলোচনার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার বিধানসভায় দেয়া ভাষণে মমতা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলেন। আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পথ চলে, আমরা সেই পথটাকে আমাদের পথ করে মেনে নিই। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিকমম, একদম চুপ করে আছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস সো দ্যাট দে ক্যান সেন্ড দ্য পিস কিপিং ফোর্স ইন বাংলাদেশ and they can rescue all people from Bangladesh. এটা আমার সাবমিশন থাকলো। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনা পরিকল্পিত, শুরু থেকেই স্থানীয় পুলিশ সক্রিয় ছিল না বলে এক বিবৃতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, হামলাকারীদের অবস্থান দেখে স্পষ্ট বোঝা যায় তাদের হামলা চালানোর সুযোগ করে দেওয়া হয়েছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে, এমনকি সহকারী হাইকমিশনে প্রবেশ করে আসবাবপত্র ধ্বংস করে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ছিল নিষ্ক্রিয়। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক মিশনগুলোতে নিরাপত্তা দেয়া সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। বাংলাদেশ সরকার দ্রুত এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে ভারত সরকারের কাছে আহ্বান জানায়। এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে নয়াদিল্লি। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক স্থাপনায় হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এর পাশাপাশি আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এদিকে সাম্প্রদায়িকতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক অপপ্রচার চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ এদেশে চলবে না উল্লেখ করে কেউ তা চেষ্টা করলে সরকার বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপের রিপোর্টও এক পেশে। জানান, পরস্পরের স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ। দু একটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উস্কানিমূলক বলেও বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বেশ কিছুদিন পর ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ব্রিফিং। ৬২ দেশের অধিকাংশেরই মিশন প্রধান ছিলেন স্বল্প সময়ের নোটিসের এই আয়োজনে। মূলত বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারতের কিছু মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতেই সোমবার বিকেলের এই ব্রিফিং। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা না আসলেও ছিলেন তার প্রতিনিধি। কাউকে দোষারোপ করার জন্য আসে, আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি। সেখানে ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশের কোনো নাগরিক নির্যাতন নিপীড়নের শিকার হবেন না, সরকারের এই অবস্থান বিদেশিদের কাছে স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। সীমান্তে ভারতীয় কিছু নাগরিকের আচরণকে উস্কানিমূলক মন্তব্য করে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাব নিয়েও কথা বলেন উপদেষ্টা। প্রভোকেশন, এবং এটাকে আমরা প্রভোকেশন হিসেবে দেখব যতক্ষণ পর্যন্ত না প্রকৃত প্রস্তাবে তারা বাংলাদেশে প্রবেশ করতে সক্ষম হয়। বিএসএফ সেখানে তাদেরকে থামাতে সক্ষম হয়েছিল। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবেই দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত। ৫ আগস্টের আগে ও পরের সরকার ভারতের সাথে সম্পর্কে বড় ফ্যাক্টর বলে মনে করেন তৌহিদ হোসেন। দ্বিপাক্ষিক সম্পর্কে নিজ দেশের স্বার্থ রক্ষা প্রধান ইস্যু বলেও মন্তব্য করেন তিনি। ৫ তারিখের আগে এবং পরের সরকারের তফাৎ আছে। এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে। আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাই, পরস্পরের স্বার্থ ঠিক রেখে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে সক্রিয় বলেও আশঙ্কা তার। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যেটা তো ব্রিটেনের, আমি তো অন্যদের সেটা বলে লাভ নেই, ব্রিটেনের সাথে আমরা এই ইস্যুটা তুলব। আপনারা দেখেছেন যে অত্যন্ত একপেশে একটা রিপোর্ট তারা দিয়েছে। এটা ভুলে গেলে চলবে না যে এটা কিন্তু একটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইন চলছে, গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তারা, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর তারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। এমন বাস্তবতায়ও ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন হবে বলে আশাবাদী উপদেষ্টা। হওয়ার কথা আমি মনে করি হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সড়কে রোলার কোস্টারের ফিলিং, জেলা উপজেলা নয়, এই অবস্থা খোদ রাজধানীর বুকেই। গুদারাঘাট থেকে বাড়িধারাগামী ঝিলপাড় সড়কের প্রায় 2 কিলোমিটার অংশ যেন জমলোকের যাত্রা। গাড়ি তো গাড়ি, যাত্রীর শরীরের কলকবজাও খুলে পড়ার দশা। এলাকাবাসীর অভিযোগ, তাদের দৈনন্দিন জীবনে বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে এই সড়ক। ভাস্কর ভাদুরের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। কে বলবে এটি রাজধানীর সবচেয়ে বনেদি এলাকা। গুলশান থেকে বাড়িধারার দিকে এগোতেই দেখা মিলবে এমন এবড়োথেবড়ো জরাজীর্ণ সড়কের। হাতিরঝিলের পাশেই এই সড়কটি লেক রোড কিংবা ঝিলপাড় সড়ক হিসেবেই বেশি পরিচিত। নামে কিংবা পরিবেশে নান্দনিকতা থাকলেও সড়কে তার ছিটে ফোটা নেই। প্রায় 2 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটির অধিকাংশ জুড়েই রয়েছে খানাখন্দ। দেখে মনে হবে যুদ্ধবিধ্বস্ত সড়ক। পরিস্থিতি এতটাই খারাপ যে মূল সড়কেই সুয়ারেজের পানি উপচে পড়ছে 24 ঘন্টা জুড়ে। মানে প্রতিদিন আমি 4 বার যাতায়াতে আমার জীবন একবারেই শেষ, কারণ এত ভাঙা, এত পেরেশানি। কখনো কখনো এমন হচ্ছে ব্যাগ পড়ে যাচ্ছে, ব্যাগও পড়ে যাচ্ছে, আবার উঠাচ্ছি, বাচ্চাও পড়ে যাওয়ার উপক্রম, প্লাস আমাদের ব্যাক পেন করে, অনেক অবস্থা খারাপ, মানে আর নিতে পারছি না। দৈনিক আপনার একটা দুর্ঘটনা আছেই, রিক্সা হয় উল্টে যাইতেছে, সিএনজি নয় পড়ে যাইতেছে। গুলশানে একদম পাশের রাস্তায় খুব চকচকে ঝকঝকে। আমরা যে জায়গায় ঠিক অপোজিট দিয়ে আমরা যাচ্ছি, আমরা কন্টিনিউ একটা হ্যারাসমেন্টের শিকার হচ্ছি এই রাস্তায়। এলাকাবাসীর দাবি, 5 বছর আগে সড়ক চালু হওয়ার পর আর দেখা মেলেনি কর্তৃপক্ষের। 2 কোটি মানুষের এই শহরে যানজট মুক্ত সড়কের দেখা পাওয়াই ভার। তবে এই ঝিলপাড় সড়কটি সব দিক থেকেই ব্যতিক্রম, কারণ এই সড়কের অবস্থা এতটাই শোচনীয় যে জেনে বুঝে এই সড়ক ব্যবহারে রাজি হন না কেউ। বেহাল অবস্থার কারণে এই সড়কে ভাড়ায় চালিত যানবাহন আসতে খুব একটা রাজি হয় না। রাস্তা তো পুরো রাস্তায় ভাঙা। হ্যাঁ, এই জায়গায় তো কয়েকদিন হয়েছে, এই যে আজকে ওই জায়গায় হয়েছে, রিস্কারা মেরে দিয়েছে সিএনজি। অবশ্যই বেশি ভাঙা, বৃষ্টির সময় এসে দেখেন কি অবস্থা। এতে গাড়ির পরে হাঁটু মাটু সব ব্যথা হয়, কোমর খাতের মধ্যে কোনো কিছু থাকে না। অনেকগুলা এই যে ছুটকি আইনা নিজে ফালাইয়া, এই যে গাতা ময়লা আমি ফালাইয়া ওটা ভরট করে রাখছি। এমন যখন বাস্তবতা, তখন সিটি কর্পোরেশন বলছে হাতিরঝিল প্রকল্পের অন্তর্ভুক্ত থাকায় এই সড়কের উন্নয়ন কাজে গত 1 বছর ধরে হাত দিতে পারেননি তারা। এটা আসলে মালিকানা হচ্ছে রাজুকের। সম্প্রতি আমরা রাজুক থেকে ব্যবহারের অনুমতি পেয়েছি। ইজিপি প্রক্রিয়ার মাধ্যমে, টেন্ডার প্রসেসের মাধ্যমে আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে কাজটি সম্পন্ন করব। এটা ইজিপি একটা সেট প্রক্রিয়া, কেমন টেন্ডার কল করার পরে 28 ডেজ সময় লাগে। অলটুগেদার আশা করছি আমরা 2 মাসের মধ্যে স্টার্ট করতে পারবো কাজটি। ঝুঁকিপূর্ণ এই সড়কের কাজ শেষ হলেই গুলশান ও রামপুরা সড়কে ছোট আকারের গাড়ির চাপ অনেকটাই কমবে বলে আশা উত্তর সিটি কর্পোরেশনের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। 1-2 বছরের জন্য নয়, 12 থেকে 15 বছরের জন্য দেয়া কর ছাড় সুবিধা এখনও পাচ্ছে বিগত শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী জ্বালানি ও শিল্প খাতের কয়েকটি প্রতিষ্ঠান। কর ছাড়ের ন্যায্যতা নিশ্চিত হলে বাড়ত অন্তত 3% জিডিপি। অর্থনৈতিক শ্বেতপত্রে বলা হয়েছে, অভ্যন্তরীণ আয় বাড়াতে টেকসই তেমন কোনো পন্থা নেয়নি আওয়ামী লীগ সরকার। সংস্কার বাস্তবায়ন হলে প্রতি বছরে জিডিপির অন্তত 1% রাজস্ব আদায় বাড়ানো সম্ভব। অভ্যন্তরীণ আয় বা রাজস্ব আহরণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তলানিতে বাংলাদেশ। বছরে আদায় হয় জিডিপির মাত্র 7.5% রাজস্ব।
অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে কর কাঠামোর দুর্বল দিক। এনবিআর এবং এনবিআর বহির্ভূত রাজস্ব আদায়ে নেপাল, কম্বোডিয়া, ভারত, ভিয়েতনামের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। বছরে জিডিপির 7.5% রাজস্ব আদায় হয়, বহু বছরও বৃদ্ধি করা সম্ভব হয়নি। বলা হয় সরকারের নানা চাপে কর ছাড় সংস্কৃতি গড়ে উঠেছে। বিশেষ কয়েকটি প্রতিষ্ঠান কর ছাড়ের সুবিধা ভোগ করছে। এটি না দেয়া হলে বছরে অন্তত আরও 3 ভাগের বেশি রাজস্ব বৃদ্ধি সম্ভব ছিল। কোনো ধরনের রেশনালাইজেশন বা প্রপার অ্যানালিসিস ছাড়া অনেক এক্সামশন কিন্তু দেয়া হয়েছে। সেই এক্সামশনটা হচ্ছে 6%-এর মতো। আমরা বলেছি এই 6%-এর জায়গায় যদি অর্ধেকও করা যায়, রেশনালাইজ করা যায়, যৌক্তিকতা এবং বিশ্লেষণ করে যেখানে দরকার সেখানে যদি দেয়া যায়, তাহলে আমাদের এটা যদি আমরা শিক্ষা বাজেটের কম্পেয়ার করি, শিক্ষা বাজেটকে ডাবল করা সম্ভব, হেলথ বাজেটের 3 গুণ করা সম্ভব। ভ্যাট আদায়ে নেই কার্যকর উদ্যোগ, ইএফডি যন্ত্র দেওয়ার উদ্যোগও ভেস্তে গেছে। প্রতিবেদনে বলা হয় প্রতি বছর বাজেটে ইচ্ছামতো আদায় লক্ষ্য ধরা হয়, কিন্তু বছর শেষে তা আদায় হয় না। কার্যকর উদ্যোগ নেওয়া গেলে দেশের 1 কোটি মানুষকে করজালে আনা সম্ভব। 1 কোটি মানুষের মতো হয়তো লোক হবে যারা, যদি আমরা একটু মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস সবাইকে ট্যাক্স নেটের ভিতরে আনতে পারি, তাহলে কিন্তু এই ট্যাক্স পেয়ার্সের সংখ্যাটা, সত্যিকারের ট্যাক্স পেয়ার যারা, তারা কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা এই ট্যাক্স পেয়ার্সের সংখ্যাটা বাড়াতে পারি। আর্থিক খাতের শ্বেতপত্রে উঠে আসা নানা ব্যত্যয় থেকে উত্তরণে পদক্ষেপ দরকার। আগামী বাজেটে এ বিষয়ে দিক নির্দেশনা থাকা দরকার। এই হোয়াইট পেপারের ফাইন্ডিংস এবং এর পরে যে টাস্কফোর্সের রিপোর্ট আসবে, সেটার সুপারিশমালার আলোকে সামনের দিনগুলোতে আমার কাছে মনে হয় যে পলিসিগুলোকে আমরা আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে পারবো এবং কোন জায়গাটায় পলিসিকে আমাদের এই মুহূর্তে অ্যাটেনশন দিতে হবে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। অভ্যন্তরীণ আয় না বাড়ানো গেলে কঠিন হবে বাজেট বাস্তবায়ন, বাড়বে ঋণ নির্ভরতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। পাবনায় ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় মামলার বাদীকে আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশে ধরে দেওয়ার অভিযোগ উঠেছে ধর্ষণ মামলায় জেল হাজতে থাকা আসামির স্বজনদের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা বলছে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়কালে স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি রয়েছেন জেলে। এর ওর দুয়ারে ঘুরেও মিলছে না কোনো সুরাহা। এই দুরবস্থার সূত্রপাত 2022 সালে সাভারে। পরিবারটির অভিযোগ, প্রতিবেশী আলমগীরকে আশ্রয় দিয়েছিলেন নিজের ঘরে। পরদিনই 9 বছরের শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায় আলমগীর। মামলা করে শিশুটির বাবা। গ্রেফতার হয় আলমগীর। ক্ষতিপূরণের বিনিময়ে এক পর্যায়ে মামলা তুলে নিতে সালিশের আয়োজন করে প্রভাবশালীরা। 1.5 লাখ টাকার বিনিময়ে অভিযোগ তুলে নিতে রাজি হয় ভিকটিমের পরিবার। সেই টাকা নিতে পাবনায় গেলে গত 11 নভেম্বর সূচানগর পুলিশ আটক করে মেয়েটির বাবা। অস্ত্র আইনে দেখানো হয় গ্রেফতার। সে থাকার পরে 2 দিনের মাথায় সে এই কাজ করে। আমি রান্না করতে যাই, তখন কার্টুন দেখার এতে আমার বাচ্চাটাকে এই কাজগুলি করছে। সে খারাপ কাজ করছে, ধর্ষণ করছে। তারা আমার ছেলেকে ওই দোকানের মধ্যে, মন্দির মণ্ডলেরই দোকান, সেই দোকানের মধ্যে তাকে এরকম আমাদের সবাই গাড় ধাক্কা দিয়ে, বক্সিং দিয়ে মারিয়ে দিয়ে, বের করে দিয়ে আমার ছেলেকে ঝাঁপ আটকায় দিয়ে এই অস্ত্রটা তার হাতে তুলে দিয়েছে, চেয়ারের পরে বসায়া। তোমরা ভালো করে তদন্ত নেও, কে কে এই জিনিসটা আমার ছেলের হাতে ধরা দিয়েছে। আসামির স্বজনদের দাবি, অস্ত্রের ভয় দেখিয়ে টাকা নিতে এসেছিল বাদী। জামিন ধরানোর আগে খরচ টরচ দিয়ে 75,000 টাকা, এই টাকাটা আমার হাত দিয়ে আমি বাজার থেকে গুনে দিই, সভাপতির কাছে গুনে দিই, পরে উনি টাকাটা নিয়ে ঢাকায় চলে যায়। কিন্তু জামিন ধরানোর কথা বলে ঢাকায় যায়, আমরা ঢাকায় গিয়ে বসে থাকি, উনি আমাদের সাথে আর দেখা করে না। জামিনের কোনো কথাই নাই। উনি মাঝে মাঝে এনারে ফোন দিয়ে হুমকি দেয় যে টাকা দেন, নাহলে কিন্তু আপনার ছেলের কষ্ট হবে জেলের ভিতরে। আরও এরকম বিভিন্ন রকম উনি হয়রানিমূলক কথাবার্তা বলে এবং হয়রানি করে। আইসি কইছে 1 লাখ টাকা দেওয়া লাগবে। কিসির টাকা দেবো? তুই দিবির চাইছিস? আমি দিবির চাইছি, সালিশদাররা আছে, ওনারা যেটা করিয়ে দিবি সেইটি আমি রাজি আছি। তোর কাছে টাকা দেবো কে? কাজে না দেওয়া লাগবে। শেষে দেখি যে হাতে একটা অস্ত্র, ওইটি দেখে আমি অজ্ঞান করিয়েছি। পুলিশ জানিয়েছে ধর্ষণের মামলাটি সাভার থানায় তদন্ত চলছে। অস্ত্র মামলাটি তদন্তের পর প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে। আমরা ঘটনাটাকে গভীরভাবে তদন্ত করতেছি যে প্রকৃত পক্ষে যদি তাকে ফাঁসিয়ে দেওয়া হয়ে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরীহ কাউকে অস্ত্র মামলায় ফাঁসানো হবে না বা নিরীহ কারো বিরুদ্ধে পুলিশ রিপোর্ট যাবে না। পরিবারের উপার্জনক্ষম সদস্যের অবর্তমানে শিশুটিকে নিয়ে দুঃখের সাগরে ভাসছে অসহায় পরিবারটি। আইনি ও মানবিক সাহায্য চাইছে তারা। জারিন অর্নি,
যমুনা নিউজ। শেরপুরে দীর্ঘ 2 যুগ পর চালু হয়েছে 12 কোটি টাকা ব্যয়ে নির্মাণকৃত পৌর টার্মিনাল। গত 3 বছর কয়েক দফায় উদ্বোধনের কথা থাকলেও রাজনৈতিক হস্তক্ষেপ এবং চাঁদাবাজির ঘটনায় থমকে যায় কার্যক্রম। নির্ধারিত স্থানে বাস টার্মিনাল চালু হওয়ায় শহরের যানজট নিরসন সহ যাত্রী ভোগান্তি কমবে বলে আশা সংশ্লিষ্টদের। দীর্ঘ 2 যুগ অপেক্ষার অবসান, অবশেষে চালু হয়েছে শেরপুর আন্তজেলা বাস টার্মিনাল। বিভিন্ন কোম্পানি আর জেলা শহরের বাসগুলো চলাচল করছে নতুন এই টার্মিনাল হয়েই। যাত্রী ভোগান্তি এবং শহরের যানজট কমাতে 3 একর জমির ওপর নির্মাণ করা হয় আন্তজেলা বাস টার্মিনালটি। ব্যয় হয় 12 কোটি টাকা। দীর্ঘদিন পর নির্ধারিত স্থানে বাস টার্মিনাল চালু হওয়ায় স্বস্তি জানিয়েছে যাত্রী চালক ও বাস মালিকরা। বাস স্ট্যান্ড হয়েছে এই জায়গায়, এখন আমাদের চলাচলের সুবিধা ভালো হয়েছে, সব দিক দিয়ে ভালো হয়েছে। অনেক সুযোগ সুবিধা আছে, যেমন এই যে গাড়ি লাগে স্ট্যান্ডের ভিতরে কোনো যানজট নাই, যাত্রীরা বসার জায়গা আছে, বাথরুম টয়লেট গোসলখানা সবই আছে। যাত্রী হইতেছে মোটামুটি, আগের চেয়ে একটু কম আছে। মানুষ যদি প্রচার হয়ে যায়, ঠিক মতো প্রচার হলে অবশ্যই যাত্রী আমাদের ব্যবসা ভালো হবে। যে 3টা বাস স্ট্যান্ডকে একত্রে সরকারি বাস স্ট্যান্ডে নিয়ে আসা, এটা একটা কঠিন কাজ ছিল। ভালো কাজগুলি করতে গেলে যতই বাধা আসুক, ইনশাল্লাহ জনগণ তাদের সাথে থাকবে। এতদিন শহরে অস্থায়ী 2টি বাস টার্মিনাল পরিচালনা করা হতো। সেখানে প্রভাব খাটানো, চাঁদাবাজি সহ নিয়ন্ত্রণ নিয়ে দেখা দিত উত্তেজনা। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে নতুন টার্মিনালে থাকবে না এসব কোনো সমস্যাই। সিভিলের লোক লাগিয়ে রাখবো, আমরা অবজারভেশনে রাখবো, আপনারা আমাদেরকে ইনফরমেশন দিবেন, আর সুনির্দিষ্ট ইনফরমেশনের ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। পৌর টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক রাখতে চাঁদাবাজি নির্মূল সহ যে কোনো অনিয়ম নিয়ন্ত্রণে পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। কিছু স্বার্থান্বেষী মহল এই উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে, এরকম থাকলে আমরা আইনগত ব্যবস্থা নেব। অলরেডি আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে আছে, যদি কেউ এর বিরোধিতা করে আমরা মোবাইল কোর্ট করব, নিয়মিত মামলা হবে এবং সাধারণ জনগণই তাদের প্রতিরোধ করবে। শেরপুরের এই পৌর বাস টার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী সহ বিভিন্ন রুটে বাস চলাচল করে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ করিডোর ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই ময়লার ভাগাড়। মাদারীপুরের কালকিনির পৌর শহরের সব ময়লা আবর্জনা স্তূপ করা হয় এখানে। দুর্গন্ধে নাকাল পথে চলাচলকারীরা, স্বাস্থ্য ঝুঁকিতে পৌরবাসী। তাদের অভিযোগ, ডাম্পিং স্টেশনের জন্য পৌরসভার নিজস্ব জায়গা না থাকায় পৌরবাসীরা এখানে গত 15 বছর ধরে ময়লা ফেলে আসছে। ময়লা দুর্গন্ধের পথ মারিয়ে গন্তব্যে যাতায়াতের এই দুর্ভোগ প্রতিদিনের। মাদারীপুরের কালকিনি উপজেলার অন্তর্ভুক্ত ঢাকা বরিশাল মহাসড়কের পাশে অবস্থান এই ভাগাড়ের। স্থানীয়রা জানান, গত 15 বছর ধরেই এখানে বর্জ্য ফেলছে পৌর কর্তৃপক্ষ। আবর্জনার স্তূপের একাংশ চলে গেছে মহাসড়ক পর্যন্ত। যাতায়াতের সময় নাকে কাপড় দিয়ে যাইতে হয়, এত গন্ধ। ভাতটা খাইতে পারি না, দুনিয়া দুর্গন্ধ। আমরা মানা করি, তারপরও তারা শোনে না। ঘরেই থাকতারি না, একজন একটা মেহমান আইলে হে বইতারে না, গন্ধর জ্বালায়। আমি এই যে স্কুলে আবার করছি, মেট্রিক পাস করছে। মেট্রিক পাস করার পরে এই মরা দেখে একবার কোনো সম্বন্ধ আয় না, সম্বন্ধ জায়গা উচিত জায়গায় একাই ফিরে যায়। 5 অগাস্টের পর পৌর মেয়রকে অপসারণ করা হয়। ইউএনও বলছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাম্পিং স্টেশন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুতই এমন দমবন্ধ পরিস্থিতির অবসান হবে। হাইওয়ের পাশে দীর্ঘদিন যাবৎ আসলে ময়লা এখানে ফেলা হচ্ছে, নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকায় কালকিনি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বাজার কেন্দ্রিক ডাম্পিং স্টেশন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনের তথ্য মতে কালকিনি পৌর শহর থেকে প্রতিদিন প্রায় 5 টন বর্জ্য উৎপাদন হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দেশের উত্তরাঞ্চলে ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। অগ্রহায়ণের শুরু থেকেই কুয়াশার চাদরে জড়িয়ে আছে প্রকৃতি। খেজুর গাছ থেকে মিষ্টি রস সংগ্রহ করছেন গাছিরা, সেই রস থেকে তৈরি হচ্ছে গুড়। এই বিষয়ে আরও জানবো, নওগাঁ থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, শীতের তীব্রতা কেমন, সেই সাথে জানতে চাই গুড় তৈরি করার খবরও। শীতের তীব্রতা খুব একটা যে জেঁকে বসেছে এমনটা বলা চলে না, কেননা আজকেও দেখছি যে সকাল সকালে সূর্যের দেখা মিলেছে এবং বেশ উষ্ণতা পাওয়া যাচ্ছে। অর্থাৎ শীতের সকাল যেটি উপভোগ্য সকাল, সেটি আসলে পাওয়া যাচ্ছে। আর সেই শীতে যে
প্রধান অনুষঙ্গ রস এবং আমরা দেখাবো। খেজুরের রস জাল করার সময় যে গন্ধ ছড়িয়ে পড়ে সেটি বেশ আকর্ষণীয় এবং এটি দেখার জন্য, এই গন্ধ নেওয়ার জন্য কিন্তু মানুষ ছুটে আসছেন এখানে এবং অনেকে গুড় কিনতে আসছেন। আমরা এখানে যারা গাছি আছে তাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা তো অনেক সকাল থেকে রস সংগ্রহ শুরু করেছেন, এই গুড় কতক্ষণ জাল করতে হবে? এটা সকাল 6টার জাল ধরাইছি, এখন বর্তমান ধরেন যে 2 ঘন্টা হলে আমার গুড় হয়ে যায়, 2-2.5 ঘন্টা হলে সকাল 6টা থেকে 8টা 8:30টার মধ্যে আমার গুড় হয়। এবারে রস এবং গুড়ের মান কেমন হচ্ছে? মান ভালো হচ্ছে, গুড়ের দামও ভালো হচ্ছে। কেমন দাম? 300 টাকা কেজি, আমরা কেজি বেশি 300 টাকা ফলের গুড়। একটা গাছ থেকে কি পরিমাণ রস পাওয়া যায় প্রতিদিন? একটা গাছে প্রতিদিন আপনার রস যদি ভালো গাছ হয় তাহলে 5 কেজি পাওয়া যায়, আর একটু কমা গাছ হলে 2.5 কেজি 3 কেজি 2 কেজি এরকম মাপে পাওয়া যায়। তার মানে হচ্ছে সকাল থেকে অর্থাৎ ভোর থেকে গাছের রস সংগ্রহ, সকাল থেকে অর্থাৎ ভোর থেকে গাছের রস সংগ্রহ এবং তারপরে এই বিশেষ হাড়ি জাল করে তৈরি করা হয়, গুড় তৈরি হয়। আমি এই মুহূর্তে আসলে নওগাঁ সমবায় অফিস চত্বরে আছি, সেখানে প্রতি বছর এভাবে গুড় তৈরি হয় এবং এই গুড় কিন্তু দেশের যে মিষ্টতা, যে গুড়ের চাহিদা সেটি পূরণ করে থাকে। সব মিলিয়ে আসলে এবার গাছিরা কিন্তু বেশ সন্তুষ্ট, কেননা গাছ থেকে যে রস পাচ্ছেন এবং যে গুড় তৈরি করছেন তাতে তারা ভালো দামও পাচ্ছেন। শফিক, অনেক ধন্যবাদ আপনাকে। মুড়িকাটা পেঁয়াজ তোলা শেষ হলেই শুরু হবে হালি পেঁয়াজের আবাদ। কৃষকরা ব্যস্ত চারা উৎপাদনে। তবে রাজবাড়ীতে সরকারি প্রণোদনার আওতায় বিতরণ করা বীজ বপন করে বিপাকে হাজারো কৃষক। তারা বলছেন বিনামূল্যে দেয়া বিএডিসির 2টি জাতের বীজ বপন করে চারা গজায়নি, এতে ক্ষতির মুখে তারা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। চাষাবাদের আয় দিয়েই সংসার চলে রাজবাড়ীর কালুখালীর হাড়িভাঙ্গা গ্রামের বাচ্চু খানের। আসন্ন মৌসুমে 5 বিঘা জমিতে পেঁয়াজ আবাদের জন্য বীজ বপন করেন। নিজের কেনা বীজে চারা গজালেও সরকারি প্রণোদনার 1 কেজি বীজে মার খেয়েছেন বলে দাবি তার। আমি 1 কেজি দানা পাইছিলাম, 1 কেজি দানা চারাইছি, আপনার সে দানাটা 10 দিন 12-14 দিন হয়েছে দানা গজায় নাই। এখন এই দানাটা ধরেন আমি 5 পাখি পেঁয়াজ লাগাবো, তো 5 পাখি পেঁয়াজ লাগাতে লাগলে আমার অনেক টাকা দরকার। সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজে জেলার 5 উপজেলাতে এমন ক্ষতির শিকার প্রায় 3,500 কৃষক। নভেম্বরে বিএডিসির মাধ্যমে জেলার 4,000 কৃষকের মাঝে বাড়ি 1, বাড়ি 4 ও তাহেরপুরি জাতের মোট 4,000 কেজি বীজ বিতরণ করা হয়। বপনের 2 সপ্তাহ পার হলেও বাড়ি 4 ও তাহেরপুরি জাত থেকে চারা গজায়নি বলে জানান চাষিরা। কিনা দানার রেজাল্ট হলো আমার খুব ভালো, আর সরকার থেকে দানাগুলো আমার দেশে বাড়ি ভর দানা দেশে, একই জমিতে চালাইছি, একটা বীজও চালাই নাই। সরকার থেকে যেটা দিচ্ছে ওইটা মারি গেছে আমাদের, আর বাজার থেকে যেটা আনছি এখন ওইটা আমাদের চালাইছে। এখন 5 বিঘা জমিতে আমার দেখা গেছে যে 2.5 বিঘা জমি পড়ে থাকবে। কৃষক বলছেন চারা কিনে আবাদ করতে গেলে প্রতি বিঘায় বাড়তি খরচ গুনতে হবে। এছাড়া নতুন করে বীজ বপন করলে সময়ের বিষয়টি ভাবাচ্ছে তাদের। এখন আমি এমন একটা বিপদে পড়ছি যে এই বীজটা আসার টাইমও নাই। এর একটা সুষ্ঠু বিচার করা দরকার। এরা যে ক্ষতিগ্রস্ত হইল, এর ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। প্রতি কেজি পেঁয়াজ বীজের মূল্য 2,700 টাকা ধরে প্রণোদনায় বরাদ্দ 1,08,00,000 টাকা। বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। অন্য ফসলের থেকে পেঁয়াজ বীজটা একটু টেকনিক্যাল জ্ঞানটা একটু বেশি লাগে বা অভিজ্ঞতা প্রয়োজন হয়। এমন হতে পারে যে কোনো কৃষকের একটু জ্ঞানটা এই বিষয়ে ধারণা কম, সেক্ষেত্রে সমস্যা হতে পারে, বা আবহাওয়াগত প্রাকৃতিক কোনো সমস্যা থাকতে পারে। লোকাল যেমন একটা ভাইরাস সমস্যা হয়, এর আগে আমরা ধানে পেয়েছি ব্লাস্ট রোগ, গমে পেয়েছি ব্লাস্ট রোগ, এটা হঠাৎ করে উৎপত্তি হয় আবহাওয়ার তারতম্যের কারণে। এই ধরনের কোনো সমস্যার কারণেও হতে পারে। এটা এখন যাচাই বাছাই চলমান আছে। এই ব্যাপারে আমরা রিপোর্ট করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি, এবং এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে যে কৃষক পর্যায়ে কৃষকের ক্ষতিগ্রস্ত কিভাবে মিটিগেশন করা যায়, এবং আমরা সে মোতাবেক কাজ করব। রাজবাড়ীতে এবার প্রায় 31,500 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ বলছে বেশি পরিমাণ জমিতে বীজতলা তৈরি হওয়ায় আবাদ লক্ষ্যমাত্রায় প্রভাব পড়বে না। জাহিদ হাসান, যমুনা নিউজ।
অবশেষে কাজে ফিরছেন ন্যাশনাল টি কোম্পানির চা শ্রমিকরা। মজুরি সংকটে 1.5 মাস বন্ধ থাকার পর খুলছে প্রতিষ্ঠানটি। সংকট সমাধানের আশ্বাস দিয়েছে মালিকপক্ষ, তাই আন্দোলন প্রত্যাহার করেছেন চা শ্রমিকরা। তবে দীর্ঘদিন চা উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে কোম্পানিটি। বকেয়া মজুরির দাবিতে গেল 21 অক্টোবর থেকে কর্মবিরতিতে ছিলেন ন্যাশনাল টি কোম্পানির চা শ্রমিকরা। 6 সপ্তাহের মজুরি পাওনা শ্রমিকদের। কর্মহীন হয়ে পড়ায় ধার দেনা করে দিন পার হয়েছে হতদরিদ্র মানুষগুলোর। শেষমেশ 1 ডিসেম্বর শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে ত্রিপক্ষীয় আলোচনা সভা হয়। এতে এনটিসির মালিকপক্ষ, স্থানীয় পঞ্চায়েতের ও চা পরিবারের ছাত্র যুবক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার থেকে কাজে যোগ দেবেন শ্রমিকরা। যদিও আমাদের দাবিগুলো ওইভাবে হয় নাই, পুষিয়ে উঠতে পারে নাই, তারপর আমরা মেনে নিছি চা বাগানের স্বার্থে, যাতে আমরা অনুরোধ করব যে আমরা যে চলমান আলোচনা হয়েছে যে রেগুলার সাপ্তাহিক পেমেন্টটা থাকবে, সেই পেমেন্টটা অবশ্যই চলমান থাকতে হবে। কোম্পানি বাঁচলে আমরাও সবাই বাঁচবো এবং আমরা মনে করি কোম্পানি এই যে সমস্যা আছে সেটা যেন উত্তরণের দিকে যায়। এদিকে উৎপাদন বন্ধ থাকায় 1.5 মাস ধরে বন্ধ ছিল এনটিসির আওতাধীন 18টি চা বাগান। মালিকপক্ষ বলছে প্রায় 20 কোটি টাকার লোকসানের মুখে প্রতিষ্ঠানটি। প্রায় 280 কোটি টাকার একটা প্যাকেজ আছে। এটা আসলে আমরা কৃষি ব্যাংকের 210 কোটি টাকা লোন রিফান্ড করবো, বাকিটা আমরা উন্নয়নমূলক এবং ওয়ার্কিং ক্যাপিটাল ইউজ করবো, তখন আমাদের সমস্যা থাকবে না। এই মুহূর্তে 10 লাখ কেজি মেট্রি কম উৎপাদন হয়েছে। গত বছর যেটা ছিল 55, এটা 45 আমরা বন্ধ হয়ে গেছে। বৈঠকে মালিকপক্ষ এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় শ্রম কর্মকর্তা। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আগামী বুধবারের মধ্যে মজুরি পরিশোধ হবে এবং বৃহস্পতিবার থেকে শ্রমিকরা কাজে যোগ দেবে। আপাতত তারা 2 সপ্তাহের মজুরি পাবেন, পরবর্তীতে অবশিষ্ট 4 সপ্তাহের তাদের যে মজুরি, বকেয়া মজুরি, সেটা আগামী বছরের 31 মার্চের মধ্যে পরিশোধ করা হবে। আগস্টে সরকার পতনের পর সংকটে পড়ে ন্যাশনাল টি কোম্পানি। তখনই শ্রমিকদের 6 সপ্তাহের মজুরি আটকা পড়ে। এরপর কাজ চালিয়ে গেলেও বকেয়া আদায়ের দাবিতে রাস্তায় নামেন শ্রমিকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইসরায়েল হিজবুল্লাহ। যুদ্ধবিরতি ভঙ্গের জন্য পরস্পরকে দায়ী করেছে দুপক্ষ। সোমবার লেবাননে দক্ষিণে তেল আবিবের হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 11 জনের। জবাবে ইসরায়েলের উত্তরে মাউন্ট জৌভ এলাকায় একটি সামরিক পোস্টে হামলা চালিয়েছে হিজবুল্লাহ, তবে কেউ হতাহত হয়নি। এটি সতর্কতামূলক হামলা বলে জানায় সশস্ত্র গোষ্ঠীটি। দাবি আগে শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল। স্থানীয় সময় সন্ধ্যায় তেল আবিবের হামলায় বেসামরিক 2 লেবানিজের প্রাণহানির পর জবাব দিয়েছে হিজবুল্লাহ। এরপর একাধিক এলাকায় অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। রাজধানী বৈরুত সহ লেবাননের আকাশ সীমায় উঠতে দেখা যায় ইসরায়েলি ড্রোন ও জেট। গত মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি হয় ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে। লেবাননের দক্ষিণ থেকে সেনা ও যোদ্ধাদের সরিয়ে নিতে দুপক্ষকেই 60 দিন করে সময় দেওয়া হয়। সিরিয়ায় কৌশলগত গুরুত্বপূর্ণ আলেপ্পো জয়ের পর আশপাশে আরও কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। তবে সরকারি বাহিনীর বাধার মুখে উত্তরে হামার পথে বেশি দূর অগ্রসর হতে পারেনি হায় তাহরির আল শাম এইচটিএস। মেনাক, তেল রিফাত ও নোবলে অবস্থান জোরদার হয়েছে গোষ্ঠীটির। দখলে নিয়েছে তেল রিফাত শহরের বড় একটি অংশ। অঞ্চলটিতে নিরাপদ করিডোর দাবি করেছিল কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ। বিদ্রোহী অধ্যুষিত এলাকায় বিমান হামলা জোরদার করেছে সরকারি বাহিনী ও রাশিয়া। ইদলিবে বোমা বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, হয়েছে প্রাণহানিও। গত বুধবার বড় আকারে রূপ নেয় সিরিয়ার সেনা বিদ্রোহী লড়াই। 4 দিনে কৌশলগত গুরুত্বপূর্ণ আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয় এইচটিএস। ইসরায়েলের ষড়যন্ত্রেই আবারও উত্তাল সিরিয়া, এমন অভিযোগ তুলেছে মধ্যপ্রাচ্যের আরেক রাষ্ট্র ইরান। দখলদারিত্বের সুবিধার্থে সিরিয়াকে নতুন করে অস্থিতিশীল করেছে নেতানিয়াহু প্রশাসন, এমন দাবি তেহরানের। তেল আবিবের বিরুদ্ধে আইএসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দেওয়ার অভিযোগও তোলে তেহরান। সার্বভৌমত্ব রক্ষায় সিরীয় সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে ইরান। আলেপ্পোর নিয়ন্ত্রণ এইচটিএস বিদ্রোহীদের হাতে চলে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়া পরিস্থিতি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকারি বাহিনী। এ অবস্থায় প্রশ্ন উঠছে, হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া?
ইরান বলছে নেতানিয়াহু প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠছে সিরিয়া। মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য, দাবি তেহরানের। ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকে আরও উস্কে দিচ্ছে জায়নবাদীরা, অভিযোগ তেহরানের। জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে। নিশ্চিতভাবেই তাদের উদ্দেশ্য দখলদারের বিরুদ্ধে প্রতিরোধকে দুর্বল করে তোলা। বিভিন্ন ইসলামী গ্রুপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টিত নেতানিয়াহু প্রশাসনের বহু পুরনো চক্রান্ত। সন্ত্রাসবাদীদের পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্য এক হয়ে কাজ করবে, এমন আশাও জানায় ইরান। সন্ত্রাসবাদের ভয়াবহতা মধ্যপ্রাচ্যই জানে। তাদের পুনরুত্থান বন্ধে তাই সবাই এক হয়ে কাজ করবে। যত দ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। এরই মধ্যে সিরীয় প্রেসিডেন্ট বাশার আসাদের সাথে সাক্ষাৎ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। আশ্বাস দেন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেয়ার। এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, সিরিয়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।